এবার চলে আসো 6 তারিখের কোয়েশ্চেন। 6 তারিখের কোয়েশ্চেন্সে আমরা কি পাবো? ছয় তারিখের কোয়েশ্চেন্সে চলে আসো। 6 তারিখের কোয়েশ্চেন্সে আমরা পাবো কি? বর্তমান বলো কি বলছো? দাদা আমি লেফট হচ্ছি, আমার ইউনিভার্সিটির থেকে একটা ক্লাস আছে, তখন 8:30 জয়েন করতে হবে। ঠিক আছে। দেখো এখানে 4টে প্রশ্ন আছে, বেশি প্রশ্ন নেই। আজকের 6 তারিখ মানে আজকের এটা হচ্ছে তোমার প্রশ্ন। তো দেখো এখানে প্রথম নামটা হচ্ছে ভিপিএন। প্রথম প্রশ্ন হচ্ছে ফুল ফর্ম, ভিপিএন এর ফুল ফর্ম। এটা তোমাদের ফার্স্ট পেপারের জন্য খুব জরুরি এই প্রশ্নটা। তার কারণ আমরা দেখতে পাবো যে এই যে জম্মু কাশ্মীরে এই মুহূর্তে তোমরা দেখবে একটা টেররিস্ট অ্যাটাক হয়েছে। তো সেখানে টেররিস্ট অ্যাটাক হয়েছে। এখন বিজেপি তো এতদিন ধরে বলে আসছিল যে জম্মু কাশ্মীরে টেররিস্ট অ্যাটাক নাকি কমে গেছে, বাট এই সমস্ত ঘটনাগুলো আবার নাকি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। অপোজিশন তো সেখানে অভিযোগটা নিয়ে করছে যে 370 উইথড্র হলে নাকি সেখান থেকে রিপিল হলে নাকি সেখানে অ্যাক্টিভিটিস গুলো কমবে, এবং তারা দাবি করেছে। বাট এই অ্যাক্টিভিটিস গুলো নতুন টেররিস্ট অ্যাটাকটা আবার বলে দিচ্ছে সেখানে কিন্তু কোনো রকম ভাবে সেটা কমেনি, বরং এবং আগের থেকে অনেক বেশি পরিমাণে নাকি বৃদ্ধি পেয়েছে। যাই হোক, এখানে এখন আমরা দেখতে পাবো যে একজনকে আটক করা হয়েছে, সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে এই টেররিস্ট অ্যাক্টিভিটিস এর কারণে। তো আটক করা হয়েছে এই কারণে যে তার ফোনে তিনি ভিপিএন ব্যবহার করছিলেন। ভিপিএন কনসেপ্টটা কি? ভার্চুয়াল পাবলিক নেটওয়ার্ক। এটা একটা হচ্ছে ইন্টারনেট বলতে পারো, একটা জায়ান্টই বটে। এটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা ব্যবহার করে যদি তুমি কোনো কিছু বলো বা ইয়েতে ইন্টারনেটে যদি সার্চ করো, কি বলছো বলো? এটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হবে না? কারণ আমি পড়তে গিয়ে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক পেয়েছি, আর অনলাইনে সার্চ করতে ভিপিএন ওই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কই আসছে। প্রাইভেটই তো হওয়া উচিত, এই কারণে তো এটা প্রাইভেট। দেখি আমি গন্ডগোল করেছি ওটা। হ্যাঁ, প্রাইভেট আছে না, আমি গন্ডগোল করেছি, সরি, আমি কারেক্ট করে দেবো, ঠিক আছে? ফুল ফর্ম অফ ভিপিএন প্রাইভেট। সরি, আমি গন্ডগোল করেছি, টিক করতে ভুল করেছি। প্রাইভেট হবে এটা। কেন প্রাইভেট হবে এটা? প্রাইভেট ঠিক করে দেবো। প্রাইভেট কেন হবে এটা? প্রাইভেট অন্যতম কারণ কি বললাম, যে তুমি যদি এই সফটওয়্যারটি ব্যবহার করে যদি তুমি ইন্টারনেটে গিয়ে কিছু সার্চ করো, তাহলে তুমি কি সার্চ করছো তোমার এই হিস্ট্রিটা কেউ দেখতে পাবে না, তোমার স্টেটাসটা কেউ দেখতে পাবে না, এবং তুমি গোপনে সমস্ত কিছু কিন্তু দেখতে পাবে, সবকিছু গোপনীয়তা। এই কারণে প্রাইভেট বলা হচ্ছে, তোমার এখানে গোপনীয়তাটা বজায় থাকবে। তো এগুলো বেসিক্যালি করা হয় এই কারণে, আমরা জানো যে বর্তমান দিনে কোম্পানিজ গুলো তাদের নিজেদের বিভিন্ন ধরনের কোম্পানিজ গুলো এখন কাস্টমার, আমরা যারা কাস্টমার তাদেরকে আমাদেরকে তারা এক প্রকার কি বানিয়েছে, এক প্রকার খদ্দেরও বানিয়ে দিয়ে, খরিদ্দার কনজিউমারও ইয়েও বানিয়ে দিয়েছে, খরিদ্দারও বানিয়ে দিয়েছে। সরি, আমাদেরকে তারা, আমরা যারা হচ্ছে এখানে ইনফরমেশন মানে কিনছি না, টার্মিনোলজিটা হচ্ছে যে আমরা তাদের কাছে যাচ্ছি, হ্যাঁ আমরা তাদের কাছে যাচ্ছি ইনফরমেশন কেনার জন্য। তো তারা আমাদেরকে এক প্রকার ইনফরমেশন প্রডিউসারও বানিয়ে দিচ্ছে। কিরকম ভাবে? অর্থাৎ ইনফরমেশন প্রডিউসার, অর্থাৎ আমি যাচ্ছি কনজিউম করার জন্য, বাট আমাকে কনজিউম করতে যখনই আমি ঢুকছি ইন্টারনেটে, তখনই আমাদেরকে এক প্রকার প্রডিউসারও তারা বানিয়ে দিচ্ছে, যে তুমি নিজেই প্রডিউস করো, তোমাকে তারপর তুমি কেনার সুযোগ পাবে। তো এইরকম ভাবে আমি যখনই ইন্টারনেটে প্রবেশ করছি, আমরা প্রত্যেকে এই যে এখন আমরা কথা বলছি, আমরা কিন্তু প্রডিউস করছি কিছু না কিছু। তো তোমরা হয়তো কনজিউম করছো আমার কাছ থেকে, ইন্টারনেটের মাধ্যমে হয়তো কিছু কনজিউম করছো, সেটা কি? সেটা আমার ক্লাস লেকচার। বাট তোমরা কিন্তু প্রডিউসও করছো তোমাদের নিজেদের। এই যে তোমরা এই টাইমে তোমরা এসে যে নেটের ক্লাস করো, সেটের ক্লাস করো, আমার কাছেই ক্লাসটা করো, অমুক ইমেল আইডি ব্যবহার করেই তুমি ক্লাসটা করো, ঠিক আছে? তুমি ক্লাস করার আগে অমুক ভিডিওগুলো দেখেছো, অমুক তুমি বই পড়েছো, ইন্টারনেটে ফেসবুকে গেছো, ইনস্টাগ্রামে গেছো, যা কিছু করেছো ক্লাস করার আগে সমস্ত কিছু তোমার রেকর্ডেড হয়ে গেছে। তো এই যে তোমার সেগুলো রেকর্ড করে নেওয়া হয়েছে, তার মানে তুমি কনজিউম করতে এসেছো, কিন্তু তোমাকে কিন্তু প্রডিউসারও বানিয়ে দিয়েছে। অর্থাৎ তুমি সেই সমস্ত ডেটাগুলো, তোমার সারা দিনের সারা বছরের ডেটাগুলো তোমাকে কিন্তু আমার ক্লাস করতে আসার জন্য কিন্তু তোমাকে দিয়ে দিতে হয়েছে এই কোম্পানিটাকে। তো ফলে কি হয়েছে, তোমার পাবলিক লাইফে এখন তারা নিজেরা বিভিন্ন রকম ভাবে কিন্তু ইন্টারফেয়ার করছে সাইলেন্টলি, এটা আমরা ধরতে পারি না, বুঝতে পারি না। তো এই সাইলেন্ট অ্যাক্টিভিটিস গুলো আমাদেরকে বলে দিচ্ছে কি,
এই সাইলেন্ট অ্যাক্টিভিটিস গুলো আমাদের বলে দিচ্ছে যে আমাদের প্রাইভেট লাইফ কিন্তু আর প্রাইভেট নেই, সেটা পাবলিক হয়ে গেছে। তো যাই হোক, এখন এই কারণে কিছু কিছু মানুষ এখন নিজেদের প্রাইভেট লাইফকে পাবলিক না করতে চায় বলে, তারা চায় না বলে তারা এখন কি করে, ভিপিএন এর মতো প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করে, সফটওয়্যার গুলোকে ব্যবহার করে তারা কি সার্চ করছে সেটা কাউকে জানতে দেয় না, পুরো কোম্পানিকে জানতে দেবে না। তো একজন ব্যক্তির ওইখানে ওই রিজিয়নের মধ্যে একজন ব্যক্তির ফোনে এই ধরনের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক পাওয়া গেছে। এই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটি আলটিমেটলি একটা সন্দেহের জায়গাও কিন্তু সেখানকার এজেন্সির জন্য তৈরি করে দিয়েছে, যে কেন তিনি এই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন ব্যবহার করছিলেন। তো এই কারণে এটা কিন্তু এখন খবরের কাগজে আছে। এমনিতে বিভিন্ন ইয়েগুলো দেখবে, ইউটিউব চ্যানেলে গেলে তোমরা দেখবে যে অনেকে সরকার যাতে তোমাকে ট্রেস করতে না পারে, তোমার পাবলিক লাইফে যাতে ইন্টারফেয়ার করতে না পারে, সেই কারণে তারা বলে ভিপিএন ব্যবহার করো। বাট সিকিউরিটির পার্সপেক্টিভ থেকে এটা কিন্তু অ্যালার্মিংও বটে। সরকার সেখানে ঘোষণা করেছিল, যেহেতু এখন ইলেকশনের পিরিয়ড চলছে, ওখানে বলেছে যে ভিপিএন এর মতো এই ধরনের সফটওয়্যার গুলোকে ব্যবহার করার ক্ষেত্রে এক প্রকার নিষেধাজ্ঞা জারি করেছে সরকার ওখানে। কিন্তু আমরা দেখতে পাবো কি, যে তারপরে এই ব্যক্তিটি এই নেটওয়ার্কটি যখন, এই সফটওয়্যারটি যখন ব্যবহার করেছে, তখন অবশ্যই তার উপর কিন্তু সন্দেহ হয়েছে, এই কারণে ওনাকে আটক করা হয়েছে। যাই হোক, এই প্রসঙ্গে এটা কিন্তু আলোচনায় আছে, ভালো করে দেখে নিও। এটা হয়তো তোমাদের আইসিটির কোয়েশ্চেন্স এর তরফ থেকে এটা হয়তো আসতে পারে পরীক্ষায়, ফার্স্ট পেপারে। সেকেন্ড কোয়েশ্চেন কি বলেছে? সেকেন্ড কোয়েশ্চেন বলেছে, আরে বাবা, আচ্ছা এটা এক্সপ্লেনেশন নাকি? সেকেন্ড কোয়েশ্চেন কি বলেছে? সেকেন্ড কোয়েশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য সাইলেন্স পিরিয়ড ডিউরিং ইলেকশনস। এটা তোমরা দেখলাম অনেকে ভুল করেছো, এটা সাধারণ একটা বিষয়, এটা ভালো করে জেনে নাও। যেমন দেখলাম ঝিলিক বোধহয় ভুল করেছে, নট এক্সপেক্টেড। 48 আওয়ার্স এটা দেখলাম, 48 আওয়ার এটা হবে যে ইলেকশন তোমার শুরু হবে তার 48 ঘন্টা আগে তোমাকে কি করতে হবে না, তোমার সমস্ত রকমের ক্যাম্পেইন, প্রচার সমস্ত রকম বন্ধ করে দিতে হবে, এবং যাদের উদ্দেশ্যে তুমি ক্যাম্পেইন করছো তাদেরকে ভাববার, এক প্রকার চিন্তা ভাবনা করার একটা সুযোগ করে দিতে হবে, যে তারা চিন্তা ভাবনা করুক যে তারা কাকে ভোট দেবে, কোন পলিসিকে ভোট দেবে, কোন পার্টিকে ভোট দেবে, কোন ক্যান্ডিডেটকে ভোট দেবে। তো অ্যাকর্ডিং টু দা মডেল কোড অফ কন্ডাক্ট আমরা দেখতে পাবো যে ইলেকশন কমিশন 324 নম্বর ধারা অনুসারে এই মডেল কোড অফ কন্ডাক্ট নিয়ে আসে, এবং সেখানে তারা বলার চেষ্টা করে যে সমস্ত ধরনের ইলেকশন রিলেটেড অ্যাক্টিভিটিস যেগুলো পার্টি গুলো করে, ক্যান্ডিডেট গুলো করে, সেগুলো কিন্তু সব সাসপেন্ড থাকবে 48 ঘন্টা আগে। ইলেকশন শুরু হওয়ার 48 ঘন্টা আগে পর্যন্ত সব বন্ধ থাকবে, 48 ঘন্টায় কিচ্ছু হবে না সেখানে আর। তো সমস্ত রকমের পোস্টার নামিয়ে নেওয়ার কথা বলা হয়, ফেস্টুন নামিয়ে নেওয়ার কথা বলা হয়, এবং নির্বাচনের যে এলাকা যেটা আছে, নির্বাচন যেখানে স্কুলটা যেটা হয়তো কেন্দ্র, যেটাকে বলি সেন্টার, তো ইলেকশন সেন্টারের আশেপাশে সেখানে আমরা দেখতে পাবো কি, যে কোনো রকমের যেটাকে আমরা বুথ বলি, বুথ, তো বুথের আশেপাশে কোনো ধরনের কিন্তু কোনো পোস্টারও থাকবে না, কোনো পার্টির সিম্বলও থাকবে না, কোনো প্রচারও থাকবে না, কোনো মাইক বাজবে না, এবং এক প্রকার ওখানে 144 ধারার মতো একটা ধারা জারি থাকে যে সেখানে কোনো রকমের জমায়েত হতে দেবে না। তো এই ধরনের ঘটনাগুলো, এবং আশেপাশে কোনো মদের দোকান থাকতে দেবে না। ওই সম্ভবত বোধহয় 200 মিটারের মধ্যে বা 500 মিটারের মধ্যে, আমি যদি ভুল না হই, তো সেখানে কোনো মদের দোকানও থাকতে দেবে না। এই ধরনের প্রিকশনস গুলো নেওয়া হয় যাতে পিসফুলি ইলেকশনসটাকে কন্ডাক্ট করানো যায়। তো এগুলো আমরা দেখতে পাবো। টাইম পিরিয়ডটা কত? টাইম পিরিয়ডটা হচ্ছে 48 ঘন্টা। 48 ঘন্টা আগে, ইলেকশন শুরু হওয়ার 48 ঘন্টা আগে এই ধরনের সমস্ত অ্যাক্টিভিটিস গুলোকে সাসপেন্ড করে দেওয়া হয়, হল্ট করে দেওয়া হয়, বলতে পারো থামিয়ে দেওয়া হয়। এটা এখানে বলা হয়েছে, এগুলো এখানে দেখে নিও। সেকশনসেরও কথা কতগুলো বলা হয়েছে, পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে এগুলো বলা হয়েছে, 126, 126 এ, 135 সি, এগুলোতে কিন্তু এই রিলেটেড অ্যাক্টিভিটিস গুলোরও কথা কিন্তু বলা হয়েছে, এবং এই অ্যাক্টিভিটিস গুলো আমরা দেখতে পাবো ইলেকশন কমিশন 324 নম্বর ধারা অনুসারে কিন্তু প্রয়োগ করে থাকে। এগুলো আমরা এখানে দেখতে পাবো, এগুলো একটুখানি দেখে নিও। 3 নম্বর প্রশ্ন কি বলছে? 3 নম্বর প্রশ্ন বলছে হুইচ কান্ট্রি হ্যাজ ব্যান্ড ফেমাস ইন্টারন্যাশনাল নিউজ হবে, এটা নিউ বলছে, এটা নিউজ চ্যানেল হবে, এটা ভুল হয়েছে, নিউজ হবে। হুইচ কান্ট্রি হ্যাজ ব্যান্ড ফেমাস ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল আল জাজিরা। নিউজ চ্যানেল জানো তোমরা, একটা ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল আল জাজিরা। এই আল জাজিরা নিউজ চ্যানেলটির মালিক হচ্ছে কাতার। কাতারের সরকার হচ্ছে এই চ্যানেলটির মালিক, ভালো করে মাথায় রাখো, কাতার। এবং এই চ্যানেলটি বিশেষভাবে আলোচনায় এসেছিল, আমরা দেখতে পাবো লাদেনের একটা ইন্টারভিউ নিয়েছিল। লাদেন, তোমরা নিশ্চয়ই যারা ইন্টারন্যাশনাল নিউজ পড়ো তারা জানবে, লাদেনের একটা ইন্টারভিউ নিয়েছিল। কখন না, দেখবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যখন লাদেন গুড়িয়ে দিল, যখন টেরোরিস্ট অ্যাটাক যখন সেখানে হলো, তখন সেখানে এই অ্যাটাকটা কে করেছে সেটা বোঝা যাচ্ছিল না। তো তখন সেই সময় আল জাজিরাতে একটা ইন্টারভিউ এই লাদেনের এসেছিল, যেই ইন্টারভিউ লাদেন তখন দাবি করেছিল যে এই অ্যাটাকটি নাকি তিনি করিয়েছেন, তার জঙ্গি গোষ্ঠী আল কায়দা যেটা, সেটা নাকি করিয়েছে। তো যাই হোক, আল জাজিরা একটা গুরুত্বপূর্ণ নিউজ চ্যানেল, যেটা ওই মিডল ইস্টে এবং ওই বলতে পারো আফ্রিকার আপার পার্টে, যেটা
ঠিক আছে, নর্থার্ন পার্টে আফ্রিকার এই এলাকাগুলিতে ভীষণ অ্যাক্টিভ এবং বিশ্বের মোটামুটি সমস্ত দেশেই আছে। তো তারা নিউট্রাল সেখানে ইয়ে করার চেষ্টা করে, নিউজ সেখানে তারা সার্কুলেট করে। তো যাই হোক, এই প্রসঙ্গে আমরা দেখতে পাবো যে এই মুহূর্তে ইসরায়েল আর হামাসের মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে আমরা দেখতে পাবো আল জাজিরা নিউজ চ্যানেলটি একেবারেই প্রথম সারিতে এসে কি করছে, যে নিউজ গুলোকে কভার করার চেষ্টা করছে এবং ইসরায়েলের মুখোশটা তারা খুলে দেওয়ার চেষ্টা করছে, যে ইসরায়েল যেভাবে যুদ্ধ করছে, যেভাবে তারা ইন্টারন্যাশনাল বিভিন্ন গাইডলাইন্স গুলো, যুদ্ধের গাইডলাইন্স গুলোকে বা পলিসি গুলোকে ভায়োলেট করছে, যেভাবে তারা ক্ষতি করছে, সেই সমস্ত ইস্যুস গুলোকে তারা সামনে সারিতে নিয়ে এসেছে। এবং এটা করতে গিয়ে তাদের নিজেদের প্রচুর সাংবাদিক মারাও গেছে যুদ্ধের মুখে পড়ে, প্রচুর মারা গেছে তাদের, কিন্তু তারপরেও তারা পিছপা হয়নি এবং তারা কিন্তু এই যুদ্ধের ইয়েগুলোকে নিউজ গুলোকে কিন্তু কভার করে যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাবো যে তারা যেভাবে কভার করছে, এটা ইসরায়েলের যে মুখোশ, সেই মুখোশটা এক প্রকার খুলে দিচ্ছে, বা গোটা বুঝতেই পারছো যে গোটা বিশ্ব জুড়ে এখন নিন্দার যে ঝড় উঠছে, স্টুডেন্টসরা এখন ইউনিভার্সিটিতে প্রোটেস্ট করছে, এগুলোর একটা বড় অবদান কিন্তু আল জাজিরার আছে। আল জাজিরা এই ধরনের নিউজ গুলো সার্কুলেট করে বলে আজকে কিন্তু ইসরায়েল বিরোধী একটা কিন্তু মানসিকতা একটা কিন্তু গোটা বিশ্ব জুড়ে তৈরি হচ্ছে। তো আল জাজিরাকে এখানে তারা কি করেছে, তাদের পার্লামেন্টে এখন একটা সর্বসম্মতিক্রমে, এখন ইসরায়েলের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে একটা বিল পাস করেছে, তারা সিদ্ধান্ত নিয়েছে বলতে পারো, যে আল জাজিরাকে তারা তাদের নিজেদের দেশ থেকে ব্যান করে দেবে। তো রিসেন্টলি আমরা দেখতে পাবো, গতকালই বোধহয় এটা হয়েছে, যে আল জাজিরাকে তারা ব্যান করে দিয়েছে তাদের নিজেদের দেশে, যে তারা আর ফাংশনস করতে দেবেন এবং সমস্ত রকমের সব তারা যত কিছু যা আছে তাদেরকে তাদের যে অ্যাক্টিভিটিতে সব বন্ধ করে দিতে বলেছে। তো এটা কিন্তু এক প্রকার বলতে পারো যে অ্যালার্মিংও বটে, যেভাবে মিডিয়ার স্বাধীনতা বা বাক স্বাধীনতা যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে। তো সেটা আগামী দিনে যে যদি কোনো বড় কোনো ঘটনা ঘটে বা দুর্ঘটনা ঘটে, বা যদি কোনো ধরনের যদি অন্যায় করা হয়, সেগুলো কিন্তু সামনে আসবে না আর। এবং এটা এক প্রকার আমেরিকারও মুখোশটাকে খুলে রেখে দিয়েছে, আল জাজিরা আমেরিকারও মুখোশটাকে এক প্রকার কিন্তু খুলে দিয়েছে। কেন? কারণ এই ইসরায়েলকে বিভিন্ন রকম ভাবে সমর্থন করছে কিন্তু আমেরিকা, অস্ত্র শস্ত্র দিয়ে। সামনের দিকে তারা বলছে যুদ্ধ থামানোর কথা, পেছন থেকে তারা কিন্তু অস্ত্র সরবরাহ করছে, সাপ্লাই করছে। তো ফলে এখানে আমরা দেখতে পাবো যে আল জাজিরার উপর একটা বড় ক্ষোভ আছে, সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি আমরা, কি যে তারা তাদের কিন্তু ব্যান করে দিল। খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু কোয়েশ্চেন, ভালো করে মাথায় রাখবেন। লাস্ট কোয়েশ্চেন দেখো এখানে কি বলেছে, লাস্ট কোয়েশ্চেন বলেছে এখানে, লাস্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো, লাস্ট কোয়েশ্চেন বলেছে রিসেন্টলি ইন্ডিয়া হ্যাজ লঞ্চড আ নিউ নোট, সরি নেপাল। আমি এর আগের দিনও তোমাদের এটা বলছিলাম, কিন্তু কোয়েশ্চেনটা দিইনি, আজকে কোয়েশ্চেনটা দিয়েছি। রিসেন্টলি নেপাল হ্যাজ লঞ্চড আ নিউ নোট অফ ইটস কারেন্সি হোয়ার ইট হ্যাজ প্রিন্টেড আ ম্যাপ অফ দেয়ার ল্যান্ড। দেয়ার আর থ্রি এরিয়াস হবে এটা। There are 3 areas which India also claim of its own. Identify the 3 disputed lands from the following. Disputed lands বলতে পারো বা এরিয়া বলতে পারো, যে তিনটে তারা রিজিয়নসকে আইডেন্টিফাই করা যেতে পারে তাদের এই ম্যাপে, যে তিনটে ম্যাপকে তারা নিজেদের বলে দাবি করেছে। এটাও তোমরা দেখলাম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু অনেকেই তোমরা ভুল করেছো, নট এক্সপেক্টেড। এই প্রশ্নগুলো অ্যাটলিস্ট এক্সপেক্টেড নয়, কারণ এগুলো বারবার পরীক্ষায় জানতে চায়। তো এগুলো ভুল করাটা তোমাদের কিন্তু উচিত নয়। যাই হোক, এখানে আমরা কি দেখতে পাবো, তিনটে রিজিয়ন হচ্ছে যে তারা ম্যাপে নিজেদের 2020 সালে তারা একটা ম্যাপ লঞ্চ করেছিল। নেপাল 2020 সালে একটা ম্যাপ লঞ্চ করেছিল, 2020 সালে একটা ম্যাপ লঞ্চ করেছিল। সেই ম্যাপে আমরা কি দেখতে পাচ্ছি, যে তারা লিপুলেক আর হচ্ছে লিম্পিয়াধুরা এবং হচ্ছে কালাপানি তো জানো একটা ডিসপিউটেড এরিয়া। নেটে একাধিকবার প্রশ্নটি জানতে চেয়েছে, ইন্দো নেপাল ডিসপিউটেড রিজিয়নস যদি জানতে চায়, বারবার কালাপানি এই শব্দটি জানতে চায়। লিপুলেকও জানতে চেয়েছে 1-2 বার। এই লিম্পিয়াধুরা এই নামটি আমরা নতুন পাচ্ছি, এটা ভালো করে নোট করে নাও, আগামী দিনে পরীক্ষায় এখন কিন্তু রিপিট হবে। তো যাই হোক, এখানে তিনটে যে রিজিয়ন, সেই রিজিয়নকে ইন্ডিয়া আমরা নিজেদের বলে দাবি করি, নেপালও এটা নিজেদের বলে দাবি করছে। তো এটা নিজেদের বলে শুধু তারা দাবি করে না, তারা কিন্তু নতুন ম্যাপও লঞ্চ করেছে 2020 সালে তাদের পার্লামেন্টে। এবং সেই ম্যাপটা তারা এখন কি করেছে না, তাদের নিজেদের যে কারেন্সি আছে, নতুন এক ধরনের কারেন্সি তারা লঞ্চ করেছে, মানে কারেন্সি মানে তাদের একটা নোট লঞ্চ করেছে, কারেন্সি তো একই আছে, নোট লঞ্চ করেছে। সেই নোটের মধ্যে তারা এখন কি করেছে, সেই ম্যাপটাকে তারা কিন্তু ড্র করেছে, প্রিন্ট করেছে। তো প্রিন্ট করে তারা এখন সেটা ওই ধরনের টাকাকে তারা সার্কুলেট করছে। এটা আসলে একটা দেশের একটা দেশের টেকনিক্স বটে বলতে পারো, একটা ন্যাশনালিস্ট টেকনিক্স এগুলোকে বলা হয়, টেকনিক বা ট্যাকটিক বলা হয়। কি ট্যাকটিক এগুলো হচ্ছে যে দেশের প্রতি জাতীয়তা বোধ বৃদ্ধি করার জন্য এগুলো কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটানো হয়।
যে তোমার যেটা তোমরা এর আগে পার্থ চ্যাটার্জি সম্পর্কে বলছিলাম তোমাদের, বা ওই আহ, আহ, এই ইমাজিন কমিউনিটির কথা বলছিলাম, কে ইমাজিন কমিউনিটি, অ্যান্ডারসনের কথা বলছিলাম। তো এই ধরনের আইডিয়াগুলো সেই প্রসঙ্গে আসে যে ম্যাপে যখন তুমি মানে কারেন্সি যেটা হয়তো প্রত্যেকদিন মানুষ ব্যবহার করছে, সেখানে যদি তুমি ম্যাপটা যদি প্রিন্ট করে দাও, তাহলে মানুষ একটা তার নিজেদের মধ্যে একটা জাতীয়তা বোধ তৈরি হবে, ভাবনা তৈরি হবে যে পার্টিকুলার অমুক এত বড় রিজিয়নসটা তার নিজের রিজিয়ন্স। তো নিজেদের মধ্যে জাতীয়তা বোধ গুলোকে, ন্যাশনালিজমের হচ্ছে ইমোশনস গুলোকে আরো বেশি করে উগ্রতায় নিয়ে আসার জন্য, বা তাদের মধ্যে উগ্রতা নিয়ে আসার জন্য বলতে পারো, এই ধরনের কাণ্ড কারখানাগুলো দেশগুলো করে। এবং প্যারালালি সেটার সাথেও আমরা দেখতে পাবো যে তাদের নিজেদের যেটা বলে তারা দাবি করছে, সেটা অন্য দেশকে দিয়ে এক প্রকার স্বীকৃতি পাইয়ে নেওয়ার একটা বড় পন্থা হচ্ছে কিন্তু এটা, যে আমি যদি আজকে আমার কারেন্সি তোমার দেশে যদি গিয়ে ব্যবহার করি এবং তুমি যদি সেই কারেন্সিটাকে অ্যাকসেপ্ট করো, তার মানে শুধু তুমি কারেন্সিটাকে অ্যাকসেপ্ট করলে না, নোটটাকে অ্যাকসেপ্ট করলে না, প্যারালালি সেই নোটের মধ্যে যে ধরনের ইস্যুস গুলো লেখা হয়েছে, যে ভাষা লেখা হয়েছে, যে ছবিগুলো দেওয়া হয়েছে, যে রিজিয়ন্স দেওয়া হয়েছে, যা কিছু সেখানে রয়েছে সমস্ত কিছুকে তুমি কিন্তু ইনডিরেক্টলি এক প্রকার অ্যাকসেপ্ট করে নিলে। তো এটা তারা এক প্রকার তারা এই আর কি তাদের ফরেন পলিসির বলতে পারো পার্ট হিসেবে তারা কিন্তু এটা করেছে, যে নেপাল তাদের নিজেদের কারেন্ট নোটে এই ছবিটাকে, ম্যাপের ছবিটাকে এটাকে এঁকেছে, এবং এটা তারা প্রমাণ করতে চাইছে, বা এক প্রকার ইন্ডিয়ার কাছ থেকে এক প্রকার স্বীকৃতি আদায় করে নিতে চাইছে, যাতে ইন্ডিয়া তাদেরকে কি করে না, তাদের ম্যাপটাকে, তাদের কারেন্সি অ্যাকসেপ্ট করার পাশাপাশি তারা যাতে ম্যাপটাকেও সাইলেন্টলি যাতে কিন্তু এক প্রকার স্বীকৃতি দিয়ে দেয়। তো এই ঘটনাটা কিন্তু এই কারণেই কিন্তু আলোচনায় এখন এসেছে। ইন্ডিয়ান ফরেন মিনিস্টার বলেছে যে এটাকে আমরা মানি না, তার কারণ যে তিনটে এরিয়াকে তারা লিপুলেট, লিম্পিয়াধুরা এবং কালাপানি, যে তিনটে রিজিয়ন্সকে নেপাল নিজেদের বলে দাবি করেছে, তাদের কারেন্সি তাদের নোটে, নতুন নোটে তারা ছেপেছে, সেটা কিন্তু আমাদের, এটা নেপাল এইরকম ভাবে সেটা কিন্তু সার্কুলেট করতে পারে না। এবং যেহেতু তারা এই কারেন্সিটাকে ছাপিয়ে এক প্রকার ইনডিরেক্টলি ইন্ডিয়ার সমর্থন আদায় করার স্বীকৃতি আদায় করার চেষ্টা করছে, তো স্বাভাবিকভাবেই সেটাও কিন্তু একটা ভুল বিষয়, বা তাদের এটা কিন্তু একটা ভুল স্বপ্ন বলা যেতে পারে। এই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না, কারণ ইন্ডিয়া এই কারেন্সিটাকে একসেপ্টই করবে না। তো ইন্ডিয়া এই কারেন্সিটাকে একসেপ্ট করেনি, এবং আমরা দেখতে পাবো এই নোটটাকে, কারেন্সি বলা ভুল, এই নোটটাকে একসেপ্ট করেনি, এবং বলেছে যে এটা আমরা যদিও আমরা এই নোটটাকে একসেপ্ট করলাম না, তার মানে এটাও নয়, এটাও তিনি আসলে শুনিয়েছেন, যে তার মানে এটাও নয় যে রাতারাতি একটা দেশের, দুটো দেশের মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্কের মধ্যে একটা বড় ধরনের ফাটল দেখা দেবে, না এটা ঠিক নয়। আসলে এটা ইস্যু ভিত্তিক আলোচনা হবে, কিন্তু রিলেশনের জায়গায় থাকবে। এটা এই কারণেই বলার চেষ্টা করেছে, তার অন্যতম কারণ হচ্ছে, বুঝতেই পারছো যে এই পার্টিকুলার শব্দটি বলার অন্যতম কারণ আমাদের ফরেন মিনিস্টারের এই কারণেই পড়লো, জরুরি এই কারণেই হলো, তার অন্যতম কারণ হচ্ছে যে প্রতিবেশী দেশ আমাদের নেপাল, চায়না, ছোট ছোট সে ছিদ্র খুঁজছে, সেখানে কতগুলো লুপ হোলস খোঁজার চেষ্টা করছে। এই আমাদের যারা নেইবার্স আছে, যা বাফার স্টেট যেগুলো বলা হয়, যে চায়না আর ইন্ডিয়ার মাঝে যে বাফার কান্ট্রিজ গুলো আছে, যেমন নেপাল, ভুটান, এই সমস্ত কান্ট্রিজ গুলোর মধ্যে তারা লুপ হোলস খোঁজার চেষ্টা করছে ইন্ডিয়া এবং নেপালের মধ্যে। তো যদি এই ধরনের লুপ হোলস গুলো খুঁজে পায়, তাহলে কি হবে, তারা সেই লুপ হোলস এর মধ্যে অত ছোট করে যদি সুইয়ের মতো, মানে সুইয়ের মানে যা শুধুমাত্র সুইটা হয়তো ঢুকবে, এই ধরনের কোনো যদি ছিদ্র পায়, তাহলে নেপাল সেটাকে আরো বড় করে তুলে ধরবে। এই সুযোগটা যাতে চায়না এই সুযোগটা যাতে চায়না না পায়, এই কারণে তাই তিনি ফরেন মিনিস্টার কিন্তু সিঙ্গেল মানে সেকেন্ড সেন্টেন্সটা এটা উচ্চারণ করছেন, যে এই ম্যাপ ভিত্তিক আমাদের ডিসপিউট থাকতেই পারে, সেটা নিয়ে হয়তো ইস্যু ভিত্তিক ডিসকাশনস হবে, আমাদের নেগোসিয়েশনস হবে, ডায়লগ চলবে, কিন্তু তার মানে এই নয় যে দুটো দেশের মধ্যে সম্পর্ক রাতারাতি খারাপ হবে। এটাও স্মরণ করিয়ে দিচ্ছে, এটাও দেখবে খবরের কাগজগুলো এই লাইনটাও কিন্তু তারা কিন্তু হাইলাইট করছে, তারাও কিন্তু লিখছে তাদের নিউজ পেপারে। তার কারণটা হচ্ছে এটা, এত বড় একটা তার ইম্পর্টেন্স আছে। তো এই গেল আমাদের আজকের আলোচনার বিষয়, যেগুলো আজকের মানে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর আলোচনার বিষয়। এখন আমাদের ক্লাস শুরু হবে, সেটা হচ্ছে ফেমিনিজমের ক্লাস শুরু হবে। ফেমিনিজমের প্রথম পার্টটা আজকে পড়ানো হবে, সেকেন্ড ক্লাস আমাদের আগামীকাল হবে, ঠিক আছে? প্রথম ক্লাসটা আজকে আমাদের ফেমিনিজমের হবে, সেকেন্ড ক্লাস আমাদের আগামীকাল হবে। তো এই গেল। বলো এবার যদি এখান থেকে যদি তোমাদের কারো কিছু জানার থাকে, বোঝার থাকে, জিজ্ঞেস করতে পারো। এখানে আমরা ইন্ডিয়ান পলিটিক্স এর প্রশ্ন রেখেছিলাম, ইন্টারন্যাশনাল ইকোনমির কোয়েশ্চেন্স রেখেছিলাম, ইন্ডিয়ান ইকোনমির কোয়েশ্চেন্স রেখেছিলাম, ইন্টারন্যাশনাল ফরেন গ্লোবাল পলিটিক্স এর কোয়েশ্চেন্স রেখেছি, ইন্ডিয়ান ফরেন পলিসির কোয়েশ্চেন্স রেখেছি। তো যেগুলো বারবার পরীক্ষায় জানতে চাই, সেই ধরনের কোয়েশ্চেন্স তৈরি করা হয়েছে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো, বলো জলদি।